হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, তোমরা বলো তো দেখি, আমাদের এই যে জীবন, এটা কি বড়? বড় নয় তো। এই জীবনের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বড় তোমরা জানো? সেটা হলো আমাদের যে ছোট্ট ছোট্ট একটা যে আনন্দ। জীবনের মধ্যে দেখবে আমরা তো আর সব সময় থাকবো না, আমরা চলে যাব একদিন। তাই আমাদের এই জীবনটা কোন সময় যে শেষ হয়ে যাবে আমরা জানি না। তো যেই মুহূর্তে, সেটা আমাদের শৈশব হোক, কিশোর হোক, যৌবন হোক কিংবা বার্ধক্যই হোক, আমরা প্রতি মুহূর্তের মধ্যে কোন সময়টা আমাদের শেষ সময় আমরা জানি না। তাহলে আমাদের জীবন বড় নয়। বড় কোন জিনিসটা? যা কোনো একটা ধরো ছোট্ট জিনিস পেলাম, তার মধ্যে আমরা কি করব? আনন্দকে খুঁজে বার করব। তো তেমনই ঠিক আমরা এই গল্পের মধ্যে তাদের কাছে জীবন বড় নয়, তাদের যে ছোট্ট ছোট দরিদ্র পরিবারের মধ্যে যেটা আনন্দ সেটাই তাদের কাছে বড়। তার সবচেয়ে বেশি বড় কোন মানে একটা আনন্দের জিনিস, তার মধ্যে আমরা দেখতে পাই কি? ভাই বোনের ভালোবাসা। তার সাথে সাথে কি আছে? একটা শিশু ছেলে, একটা একদম সরল শৈশব শিশু, সে একটা উপকরণ পাবে কি না? একটা কুঞ্চি। যেই উপকরণটা তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটা জিনিস। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই পরিচ্ছেদের মধ্যে। তোমরা যদি পুরোপুরি কি কি হয়েছিল জানতে চাও, তাহলে যুক্ত থাকো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে এবং সাকিনা ম্যামের সাথে। চলো দেখো, আমরা শুরুই করছি একেবারে, আমরা আমাদের পাঠ্যাংশে চলে যাই। অপু সেদিন জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়েছিল। দেখো কোথায় গিয়েছিল? জেলে পাড়ায়। কি করতে? একটা কড়ি, একটা খেলা, সেই খেলাটার জন্য। বেলা 2টা বা 2:30টার কম নয়, মানে সময় কত ছিল? 2টো হবে কিংবা 2:30 হবে। রৌদ্র অত্যন্ত প্রখর, মানে কি খুবই একটা চড়া রোদ ছিল। প্রথমে সে 3 কড়ি জেলের বাড়ি গেল। মানে জেলের বাড়ি গেল কেন? কড়ি খেলার জন্য। 3 কড়ির ছেলে বঙ্কা পেয়ারা তলায় বাঁখারি চাচিতে ছিল। বাঁখারি কি? আমরা জানি, দেখবে যেসব বাঁশ গাছ হয় তাকে দেখবে অর্ধেক করে তার একটা পাট গুলোকে নিয়ে নিয়ে তাকে পুরো মানে একদম একেবারে যাতে মলিন হয়ে যায় সেটাই করছিল। অপু বলিল, এই কড়ি খেলবি? তাকে এইখানে দেখো জিজ্ঞাসা করছে, যে বঙ্কা ছিল তাকে বলছে কড়ি খেলবি? খেলিবার ইচ্ছা থাকিলেও বঙ্কা বলিল, তাহাকে এক্ষুনি নৌকায় যাইতে হইবে। খেলা করিতে গেলে বাবা বকিবে, মানে সে যদি তাকে একটা কাজে যেতে হবে, সে যদি খেলতে বসে যায় সে বুঝতেই পারবে না কখন কি সময় চলে যাবে। তার জন্য কি হবে? যদি না সে কাজটি করে তার বাবা বকবে তাকে। সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি। মানে ওইখান থেকে কোথায় গেল অপু? যে রামচরণ জেলের বাড়ি ছিল সেখানে। রামচরণ হৃদয় বাড়ি আছে? এখানে দেখো প্রশ্ন আছে, জিজ্ঞাসা করছে রামচরণ হৃদয় বাড়ি আছেন? রামচরণ বলিল, হৃদয় কেন দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। অপু বলিল, ঠাকুর কড়ি খেলা বুঝি? কি বলছে এখানে? সে বুঝতেই পেরে গেছে কেন এসেছে, কড়ি খেলার জন্য। এখন যাও, হৃদে বাড়ি নেই। কি বলছে? এখন সে বাড়ি নেই। ঠিক দুপুর বেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া গেল, মানে একদম মনে করো একদম প্রখর রোদ ছিল। রোদ্রের মধ্যে কি হয়েছে? সে ঘুরে ঘুরে তার মুখটা একদম লাল হয়ে গেছে। আরো কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। মানে যখন সে এই যে পাড়ুইয়ের বাড়ির যে কাছাকাছি যে একটা তেঁতুল তলায় কি হয়েছিল সেখানটায় আসলো, তার মনটা কি হলো? খুবই আনন্দই ভরে গেল। কেন ভরলো? তেঁতুল তলায় কড়ি খেলার আড্ডা খুব জমে আছে। মানে তেঁতুল তলায় কি হয়েছে? কড়ি খেলা হচ্ছে। সে কড়ি খেলার জন্য লোককে আনছে যে খেলবে, তার জন্য দেখো তাকে পুরো ঘুরে বেড়াতে হচ্ছে। কিন্তু যখন সে আসলে এই জায়গাটায় দেখলো যে আগে থেকেই কড়ি খেলার একটা আড্ডা বসছে, তাই সে আনন্দ হয়ে গেল। সকলেই জেলে পাড়ার ছেলে, মানে সবাই কোথাকার ছেলে ছিল? জেলে পাড়ার। কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। মানে ব্রাহ্মণ পাড়া থেকে কে এসেছে? পটু এসেছে। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, তার সঙ্গে খুব একটা তার দেখা হয় না। কেন হয় না?
কারণ পটু যে পাড়ায় বাড়ি, মানে পটুর যেখানে বাড়ি, অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। মানে অপুদের বাড়ি থেকে পটুদের বাড়ি কি অনেকটাই দূরে। অপুর চেয়ে বয়সে পটু কিছু ছোট। অপুর মনে আছে প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকে সে শান্তভাবে বসিয়া তাল পাতা মুখে পুরিয়া চিবাইতে দেখিয়াছিল। মানে সে যখন পাঠশালায় গিয়েছিল তখন কাকে দেখেছিল? এই পটুকেই দেখেছিল, যে কিনা তাল পাতাকে সে মুখের মধ্যে নিয়ে চিবাচ্ছিল। পটু কড়ির গেজে বাহির করিয়া দেখাইলো, মানে তার কাছে কিছু কড়ি আছে, সেগুলো কি করলো সে বের করে সকলকে দেখালো। রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি তাহার অত্যন্ত শখের জিনিস। মনে করো একটা যে কড়ি সেগুলো রাখার একটা, মনে করো তার ব্যাগ আছে, একটা ঝোলা টাইপ মনে করো, তো সেরকম তার কাছে সেটা দেখালো সবাইকে। তার কাছে ওটা কি ছিল? খুবই প্রিয়। বলিল 17টা এনেছি, 7টা সোনা গোটে, হেরে গেলে আরো আনবো। মানে তার কাছে মোট আছে কটা? 17টি। সে বলছে যে যদি সে হেরে যায় সে আরো আনবে। পরে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখেছিস? আবার বলছে কেমন দেখেছিস তো এটা? গেজেটায় 1 পণ করি ধরে। মানে কি হচ্ছে 1 পণ? মানে কি 80টি। খেলা আরম্ভ হইল, মানে খেলাটা শুরু হয়ে গেল। প্রথমটা পটু হারিতে ছিল, পরে জিতিতে শুরু করিল। প্রথম দিকে কি হলো? পটু একটু হেরে যাচ্ছিল, তারপরে কি হলো? সে জিততে আরম্ভ করলো। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্য সে দিগ্বিজয়ের উচ্চ আশায় প্রলুব্ধ হইয়া এত দূর আসিয়াছে। মানে তা মনে করো একদম প্রলুব্ধ মানে কি? আনন্দে, উচ্চ আশায় মানে কি? উচ্চ আশায়। দিগ্বিজয় মানে কি? জয় করার জন্য সে কি করেছে? এত দূরে এসেছে। খেলার নিয়ম অনুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বুয়ো করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়। মনে করো লাট্টুকেই ভাবো, সেটা কি হচ্ছে? যদি মারা হয়, খেলা হয় কেমন জানো তো? সেটা যদি মারছে, মানে কোনো একটা যে ভিতরে একটা তাকে এর মধ্যে রাখা হচ্ছে, তো মারার ফলে কি হচ্ছে? আরেকটি লাট্টু বাইরে চলে আসছে, তো এটা ঘুরতে ঘুরতে কি হবে? বাইরে চলে আসলো। যদি বাইরে চলে আসে তাহলে কি হবে? ওটা যে মারলো তার হয়ে যাবে। ঠিক তেমনি পটুরও হয়েছিল। অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হয়ে ওঠে। মানে কি হচ্ছে? তখনই তার মানে কি আনন্দে মুখ একদম ভরে যায়। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেজের মধ্যে পুরিয়া লবে ও আনন্দে বারবার গেজেটির দিকে চাহিয়া দেখে সেটি ভর্তি হইতে আর কত বাকি। মানে যে গেজটি, যে থলাটা তার কাছে, যে থলিটা আছে, সে কি করছে? সেগুলো রাখছে, যেগুলো জিতছে, ও তারপরে দেখছে যে কতটা আর ভর্তি হতে বাকি আছে। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাৎ থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। দেখো এইখানে কি করছে তারা? যখন দেখলো যে পটু জিতে যাচ্ছে সবটাই, তখন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন হলো, কাদের? এই জেলে পাড়ার যে ছেলেগুলো ছিল, তারা কি বলছে যে পটু যেহেতু তার মানে যে টিপটা খুবই ভালো, একেবারে সে মারতে পারছে, তো তাকে কি করতে হবে? সবাই মনে করে এই যে একটা বর্ডার আছে তার মধ্য থেকে মারছে, কিন্তু তাকে আরেক মানে দূর থেকে মারতে হবে, কারণ তার টিপ ভালো। পটু বলিল, বারে তা কেন? সে বলছে কেন? আমি বা কেন করবো? এটা তো নিয়মের বাইরে চলে যাচ্ছে। টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। সে তো বলছে, পটু কি বলছে, তো তোমরাও তো জিততে পারো, আমি কি তোমাদেরকে বারণ করেছি? পরে সে চারিদিকে চাহিয়া দেখিল জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। যখন পটু চারিদিকে দেখলো যে যত জেলের ছেলে ছিল তারা সব একদিকে হয়ে গেছে, পটু ভাবিল, এত বেশি কড়ি আমি কোনোদিন জিতিনি। পটু কি ভাবলো? যে যতগুলো সে কড়ি জিতেছিল, এত বেশি কড়ি সে কখনোই জেতেনি। আজ আর খেলছি না, সে বলছে আজ আর খেলবো না। খেললে কি আর এই
করি বাড়ি নিয়ে যেতে পারবো? বলছে যে যদি খেলে, যদি সে হেরে যায়, আর কি যতগুলো জিতেছে সেগুলো কি সে বাড়ি নিয়ে যেতে পারবে? আবার এক হাত বাদ বেশি, সব হেরে যাব। আবার কি বলেছে, তাকে আগে থেকেই বলে দিয়েছে যে যেখান থেকে মারা হচ্ছে তার এক হাত দূর থেকে তাকে মারতে হবে। তো সেই ভেবে সে কি ভাবলো যে না খেলাই ভালো। হঠাৎ সে কড়ির ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল, মানে যে থলিটি ছিল সেটা কি করলো, হাতে নিল, আমি এক হাত বেশি নিয়ে খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। এইখানে দেখো, সে আগে থেকেই মনে মনে ভেবে নিল সবটা, যে যদি আমি খেলি, যদি হেরে যায়, তো সেগুলো ভেবে সে তখন কি বলছে, আমি এক হাত মানে বেশি থেকে খেলবো না। ওই জন্য এখানে বলে দিচ্ছে সে ডাইরেক্ট, আমি বাড়ি যাচ্ছি, বলে দিল আমি বাড়ি যাচ্ছি। পরে জেলে ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞতা সারে নিজের কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল। মানে তাদের যে একটা মুখের যে ভাবভঙ্গি, তাদের মধ্যে যে নিষ্ঠুর ভাব, নিষ্ঠুর দৃষ্টি, সেগুলো দেখে সে কি করলো, তার হাতে যে থলিটি ছিল সেটাকে ভালো করে শক্ত করে ধরলো। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর। মানে ঠাকুর কাকে বলাচ্ছে, পটুকে বলাচ্ছে। কেন, সে তো ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাই। কড়ি জিতে পালাবে বুঝি, তাকে বলছে যে কড়ি জিতে পালাবে বুঝি, এখানে তাকে আবার প্রশ্ন করছে। সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলি শুদ্ধ হাতটা চাপিয়া ধরলো। মানে পটু মানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন কি করলো, তার হাতটা সহ যে থলিটা ছিল সেটাকে পুরো একদম চেপে ধরলো। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না, বিষণ্ণ মুখে বলিল, বা রে। কি বলছে এখানে, একটা তার মনটা খারাপ হবেই তো, সে মানে একদম তো তাদের থেকে তো ছোট। ছেড়ে দাও না আমার হাত, এখানে বলছে ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল, সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। মানে পিছন থেকে আরেকজনকে, জেলের যে ছেলেরা ছিল তাদের একজন এসে তাকে পিছন থেকে ধাক্কা দিল, সে কি হলো, মাটিতে পড়ে গেল, কিন্তু যে হাতে যে থলিটা ছিল সেটা কিন্তু সে হাত থেকে ফেললো না। সে বুঝিয়াছে এইটাই করিবার জন্য ইহাদের চেষ্টা, মানে ওইটা নিয়ে নেওয়ার জন্য ওইটাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণ পরে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ে জোরও কম। কি হচ্ছে দেখো, সে এক ছোট, সে অপুর থেকেও ছোট, আবার একটা ছোট ছেলের গায়ে কতই বা শক্তি হবে। জেলে পাড়ার বলিষ্ঠ ও তাহার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ বুঝিতে পারবে। হাত হইতে কড়ির থলিটি অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল, কড়িগুলো চারিধারে ছত্রাকার হইয়া গেল। মানে কি হলো, তাকে সে একা কি করেই বা পারবে, সবাই মিলে তাকে মারছে, যা মানে কড়ির যে থলিটা ছিল সেটা পড়ে গেল, চারিদিকে কি হলো, চারিদিকে ছড়িয়ে পড়লো। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু খুশি না হইয়াছিল, তাহা নয়, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে। মানে প্রথমে সে ভাবছিল যে ঠিকই করছে, কিন্তু কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায় ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। মানে দেখো, এখানে প্রথমে সে একটু হলেও খুশি হয়েছিল, কিন্তু পরে যখন দেখলো যে তাকে মাটিতে ফেলে সকলেই তাকে মারছে আর করছে, তখন সেইটা তাকে মোটেও ভালো লাগলো না। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছো কেন? এখানে সে বলছে ও তো ছোট, তোমরা কেন ওকে মারছো? আরে ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেলে, কিন্তু পিছন হইতে কাহার হাতে চুষি খাইয়া, ঘুষি হবে, ঘুষি খাইয়া খানিকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। মানে দেখো, সে যখন আবার একজনের উপকার করতে গেল, তাকেই ছাড়াতে গেল, অন্য আরেকজন এসে তাকেই মারলো। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল, মানে মারধর করতে করতে অপুও কি হলো, সেও মাটিতে পড়ে গেল। বাড়ি ঢুকাইয়া অপু দুর্গাকে বলিল, দিদি, শিউলিতলায় গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি। ওই ঘটনাগুলো সব হয়ে গেল, তারপর সে বাড়ি চলে আসলো। এবার কি হয়েছে দেখো, সে বলছে যে একটা কঞ্চি কোথায়, শিউলিতলায় রেখেছে, আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস।
সেখানে প্রশ্ন করছে অপু দুর্গাকে যে তুই ওটাকে কি ভেঙে দুটুকরো করে রেখেছিস। দুর্গা সেখানকে ভাঙিয়াছিল ঠিকই, মানে বলছে যে এটাকে সে ভেঙেছিল ঠিকই। আহা ভারী তো একখানা বাঁকা কঞ্চি, আবার এখানে তাকে আবার একটা কেমন করে একটা মানে ব্যঙ্গ করে বলছে আহা ও কত মানে তার প্রতি একটা ভালোবাসা, একটা বাঁকা কঞ্চির জন্য তুই আবার আমাকে এরকম করে বলছিস। তোর যত পাগলামি, বাঁশবাগানে খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি? বলছে যে আর যদি বাঁশবাগানে যাই আর কি আমরা কঞ্চি পাবো না? কঞ্চির ভারী অমিল কিনা অপু লজ্জিত মুখে বলিল অমিল না তো কি, মানে বলছে কঞ্চির মধ্যেও সে বলছে, দুর্গা বলছে একটা কঞ্চি যে ভেঙে দিয়েছে ওরকম একটা কঞ্চি পাবো না এমন কি বলা যায়, কারণ ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু অপু কি বলছে যে না এদের মধ্যে পার্থক্য আছে, তুই এনে দে দেখি ওরকম একখানা কঞ্চি। মানে দিদিকে সে বলছে ও যেমনটা ঠিক রেখেছিল ঠিক তেমনটাই আনতে বলছে। আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো, মানে এখানে দুর্গা বলছে আমি কত ওরকম কঞ্চি খুঁজে নিয়ে আসবো, আর তুই সব ভেঙে চুরে রাখবি বেশ তো। মানে এখানে দেখো দুর্গাকে অপু কি বলছে আমি অনেকগুলো কঞ্চি নিয়ে আসবো, মানে একবার দেখো তার মা সে একটা সুতো রাখলো তার মা নষ্ট করে দিল, এখানে একটা কঞ্চি রেখেছে দেখো দুর্গা নষ্ট করে দিল। তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল দেব এনে যত চাস, কান্না কিসের? এখানে অপু এর জন্য কি করলো, তার চোখের মধ্যে জল আসলো, কিন্তু ওটা দেখে দুর্গা কি বললো যে ও ওরকম কঞ্চি এনে দেবে। বাঁকা কঞ্চি অপুর জীবন এক অদ্ভুত জিনিস। একখানা শুকনো হালকা গোড়ার দিক মোটা, আগার দিক সরু। মনে করো মানে যে হাতের কাছে যে গোড়ার দিকটা মোটা আর যে সামনের দিকটা আগার দিকটা কি হচ্ছে সরু। বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে। মানে কি হচ্ছে যখন ওইটা ওরকম মানে একটা কঞ্চি পাই তখন তার মনটা কি আনন্দে ভরে যায়, মনে অদ্ভুত সব কল্পনা জাগে, তার মনের মধ্যে নানা রকম কল্পনার সৃষ্টি হয়। কি হচ্ছে একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া এক একদিন সে সারা সকাল কি বৈকাল আপন মনে বাস বনের পথে কি নদীর ধারে বেড়ায়, কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো মহাভারত অর্জুন কল্পনা করে। দেখো ওই কঞ্চিটা নিয়ে সে কত কি নিজেকে ভাবে, একবার ভাবছে সে রাজপুত্র, একবার ভাবছে সে তামাকের দোকানি, একবার ভ্রমণকারী আর একবার সেনাপতি, আবার কখনো নিজেকে কি ভাবছে অর্জুন ভাবছে মহাভারতের। আপন মনে বিড়বিড় করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবন ঘটিলে তাহার আনন্দ হইতো। মানে নিজেই একা একা মনে আপন মনেই ভক্তি থাকতো এইভাবে, সেই সব ঘটনা বলিয়া যায়। মানে কি কি হয়েছে কি রকম কি সে একা একাই ভাবে, একা একাই কল্পনা করে নিজ মনেই বলতে থাকে। কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে তাহার আনন্দ কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে। মানে একটা কঞ্চি সে পাবে যতটা সেটা হালকা হবে এবং যতটা সেটা কি হবে একটু বাঁকাটা মুখে মানে সামনের দিকটা বাঁকা হবে, তো তখন মানে তার মনে তার কল্পনা শক্তি তার আনন্দ তত বেশি হবে। কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কত শক্ত অপু তাহা বোঝে। মানে ওরকম টাইপ একটা কঞ্চিকে খুঁজে পাওয়া অনেক কঠিন। কত খুঁজিয়া তবে একখানা মেলে, মানে অনেকক্ষণ ধরে খুঁজলে তবে সে একটা ওরকম খুঁজে পায়। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায় একথা কেউ শুনিতে পারে অপুর সেদিকে অত্যন্ত চেষ্টা, মানে কি কেউ না জানতে পারে, তো অপু সেই লক্ষ্যটা কিন্তু সবসময় রাখে। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করবে। সে ভাবছে যে এরকম যদি অন্য কেউ দেখে কি ভাববে, তাকে একটা পাগল ভাববে। তবে এই আকাঙ্ক্ষায় সে পার্থ পক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেউ হঠাৎ আসিয়া পড়িতে পারে সেসব দিকে না গিয়ে নদীর ধারে নির্জন বাঁশবনের পথে নিজেদের বাড়ির পিছনে তেঁতুল তলায় ঘরে, মানে কোথায় সে যায় না যেখানে লোকজন বেশি আর যে জায়গায় হঠাৎ কেউ চলে আসতে পারে সেই সব জায়গায় সে যায় না। কোথায় যায়, সেই কোথায় যাচ্ছে সে নদীর ধার নির্জন, মানে একদম শান্ত বাঁশ বনের পথে নিজের বাড়ির পিছনে যে তেঁতুল তলা সেখানেই সে ঘোরাঘুরি করে। এই অবস্থায় তাহাকে কেহ না দেখে সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি।
তো তখন যখন মানে অপু এই ধরনের আচরণ করে, সে মনে মনে একটাই ভাবে, তাকে না কেউ দেখে। কচ্ছিৎ যে যদি কেউ আসিয়া পড়ে, তখনই সে জিভ কাটিয়া হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয়, পাছে কেউ কিছু মনে করে, এজন্য তাহার ভারী লজ্জা। মানে যখনই যদি কেউ আসে, তখনই সে কি করে, তার হাতে যে কঞ্চিটা থাকে সেটা ফেলে দেয়। সে ভাবে তাকে কেউ না কিছু মনে করে। তো সে দেখে ফেললে কি ভাবে, একটা লজ্জা পেয়ে যাবে যে এ ধরনের আচরণ করছে। কেবল জানে তাহার দিদি, কে জানে, একমাত্র অপুর দিদি এই কাণ্ডগুলো জানে। তাহাকে এই অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল, কাজেই দিদির কাছে আর লুকাইয়া কি হইবে, সে বলছে যে দিদির কাছে লুকাইয়া কি হইবে। তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকে স্পষ্ট জিজ্ঞাসা করিল। তাই সে বলতেই পারলো যে কেন সে ওই কঞ্চিটার প্রতি এত তার ভালোবাসা। অন্য লোক হইলে লজ্জায় অপু কখনো একথা উল্লেখ করিতে পারিত না। মানে যদি দিদির জায়গায় যদি অন্য কেউ হতো, সে কখনোই বলতে পারতো না কেন সে কঞ্চিটা খুঁজছে। যদিও কেহই জানে না অপুর সহিত বাঁকা কঞ্চির কি রহস্যময় সম্পর্ক, মানে কেউ এটা জানে না এর মধ্যে কি রহস্য আছে। তবুও অপুর মনে হয় যে সকলে সে কথা জানে বলিয়াই সকলে তাহাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে। মানে যদি জানলে কি হবে, যে এরকম করে একজন যদি কেউ নিজ মনে নানা রকম কথা বলতে থাকে, তো তাকে তো পাগল ভাববে। কে বুঝিবে একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে না খাইয়া দাওয়ায় নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দে সারাদিন একা একা কাটাইয়া দিতে পারে। মানে একখানা কঞ্চি ফেলে চারিদিকে যেসব এলাকাগুলো নির্জন, সেখানে সে এক মনে আনন্দের সাথে কাটিয়ে দিতে পারে। দিদিকে অনুরোধ করিয়াছিল, মাকে যেন এসব বলিস নে দিদি, মানে সে বলছে মাকে যেন এসব কথাগুলো না যেন বলে। দুর্গা বলে নাই, সে জানে অপু একটা পাগল, ভারী মমতা হই ওর ওপর। ছোট্ট বোকা আদুরে ভাইটা এসব মাকে বলিয়া কি হইবে। তার দিদি জানে সে একটা পাগল, তাই সে বলছে যে মাকে বলে এসব কথা কি হবে। তাহলে দেখো, আমাদের এই পরিচ্ছেদটা এখানে শেষ হলো। আমরা আরো যে বাকি পার্টগুলো আছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আসবো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।